সব গল্প শব্দ করে শুরু হয় না, কিছু গল্প ধীরে ধীরে জীবনের ভেতরে ঢুকে যায়, আর যখন আমরা সেটা বুঝতে পারি ততক্ষণে সব কিছু বদলে গেছে। এটি তিনজন সাধারণ নারীর গল্প। তাদের স্বপ্ন আলাদা ছিল, জীবন আলাদা ছিল, কিন্তু পথ ধীরে ধীরে একই দিকে মোড় নেয়। ভালোবাসা দিয়ে শুরু হওয়া যাত্রা একসময় প্রশ্নে পরিণত হয়, পরিচয় নিয়ে, বিশ্বাস নিয়ে এবং সেই চিন্তাধারা নিয়ে যাকে সত্য মনে করে তারা বেঁচেছিল। দ্য কেরালা স্টোরি 2 শুধু একটি গল্প দেখায় না, বরং পুরো সমাজের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেয়। আর আজ আমরা সেই প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা গল্পটি বোঝার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক দ্য কেরালা স্টোরি 2 এর পুরো গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এ ধরনের নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট সবার আগে পেতে থাকেন। ছবির শুরুতেই আমাদের তিনজন মেয়ের কথা জানানো হয়, যাদের ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে। তাদের মধ্যে একজন নিজের মাথা ন্যাড়া করে একটি ঘরে ফাঁসি নেয় এবং সেখানে সে বেশ কিছু নোট আর চিঠি রেখে যায়। দ্বিতীয় মেয়েটিকে কিছু লোক জঙ্গলে কবর দিয়েছিল, তবে পরে সেই লোকদের সম্পর্কেও সব তথ্য প্রকাশ পায়। তৃতীয় মেয়েটি এমন একটি বাড়ি থেকে পালানোর চেষ্টা করে যেখানে তার উপর চরম নির্যাতন চলছিল, তাই এক রাতে লুকিয়ে ওই বাড়ির ছাদ থেকে লাফ দেয়। এইভাবে তিনজন মেয়ের ওপর অত্যাচার চালানো হয়, তবে এসব অত্যাচার হঠাৎ করে ঘটেনি, তাদের ফাঁদে ফেলা হয়েছিল। এবার গল্পটি ফ্ল্যাশব্যাকে যায়। প্রথমে দেখানো হয় প্রথম মেয়েটির জীবনের গল্প। সে কেরালার কোচিতে থাকে। তার নাম সুরেখা। সে একজন হিন্দু মেয়ে এবং পরিবারের কাছ থেকে ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে। সুরেখা শিক্ষিত এবং তার পরিবার তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে তার জ্ঞান খুব কম, তাই সে নিজেকে সেকুলার ভাবে। সে সব ধর্মকে মানে এবং সবার প্রতি সম্মান দেখায়। এরপর দেখানো হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়রের নেহার কথা। সে একজন দক্ষ জ্যাভলিন থ্রো খেলোয়াড়। নেহার বাবা তাকে সব সময় সাপোর্ট করে এবং তিনি চান নেহা একদিন জাতীয় পর্যায়ে খেলুক। তিনি বলেন যেদিন নেহার ন্যাশনাল খেলবে সেদিনই তার বিয়ের কথা ভাবা হবে। মানুষ হিসাবে নেহার বাবা কঠোর নন, বরং তার মেয়ের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। নেহাও পুরোপুরি স্বাধীন, নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এরপর দেখানো হয় রাজস্থানের যোধপুরের দিব্যার কথা। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামের রিল বানানো তার খুব শখ। পরিবারের অনুমতিও আছে। সে নাচতে ভালোবাসে, তবে পরিবার শর্ত দিয়েছে গ্ল্যামারাস রিল বানানো যাবে না। যেদিন সে গ্ল্যামারাস রিল বানাবে সেদিন তার মোবাইল কেড়ে নেওয়া হবে। দিব্যার বয়স মাত্র 16 বছর। এখানে আরেকটি বিষয় জানা যায়, দিব্যার একজন বয়ফ্রেন্ড আছে, নাম রাশিদ। রাশিদ তাকে খুব ভালোবাসে, আর দিব্যাও রাশিদকে ভালোবাসে। রাশিদ তাকে অনেক সমর্থন করে এবং বলে একদিন সে খুব বিখ্যাত হবে। তবে রাশিদ এটাও বলে, যদি সত্যিই বিখ্যাত হতে চাও তাহলে সাংস্কৃতিক নাচ ছেড়ে রিলসে গ্ল্যামারের ছোঁয়া দিতে হবে। যদি তা করতে পারে তবে 1 মাসের মধ্যেই সে খুব জনপ্রিয় হয়ে যাবে এবং সে পূর্ণ সমর্থন দেবে। এরপর দেখা যায় নেহার কথাও। নেহার রাজু নামের একটি ছেলেকে ভালোবাসে। দুজনেই একে অপরকে খুব ভালোবাসে, আর রাজু চায় যেন নেহা যত দ্রুত সম্ভব তাকে বিয়ে করে। যখন আমাদের বিয়ে হয়ে যাবে তারপরেও তুমি তোমার খেলাটা চালিয়ে যাবে। কিন্তু এখানে নেহা রাজুকে বোঝায় যে যতদিন না সে জ্যাভলিন থ্রোতে ন্যাশনাল খেলছে ততদিন সে বিয়ে করতে পারবে না। তখন রাজু বলে, বিয়ের পরেও তুমি তোমার খেলা চালিয়ে যাবে। তোমার জন্য আমি ভারতের সেরা কোচকে নিয়োগ করেছি। বিয়ের পর তিনিই তোমাকে ট্রেনিং দেবেন এবং অবশ্যই ন্যাশনাল খেলাবেন, কিন্তু এই প্রস্তাব তখনই কার্যকর হবে যখন তুমি আমাকে বিয়ে করবে। এরপর দেখা যায় সুরেখাও একজন ছেলেকে ভালোবাসে, যার নাম সেলিম। সেলিমের আগেই একবার বিয়ে হয়েছে এবং তার একটি ছেলে রয়েছে, তবে সেলিম সুরেখাকে বলেছে খুব শিগগিরই সে তার স্ত্রীকে তালাক দেবে এবং তারপর পুরো জীবন সুরেখার সঙ্গেই কাটাবে। কিন্তু সুরেখা একজন হিন্দু আর সেলিম একজন মুসলিম, তাই সুরেখা সেলিমকে বলে, যখন আমাদের বিয়ে হবে আমি চাই না আমার ধর্ম পরিবর্তন করতে, আমি ধর্মান্তরিত হব না। তখন সেলিম বলে, আমাদের দেশ সাম্যাধিকারের দেশ, তুমি যেমন থাকতে চাও তেমনই থাকবে। এসব কথা শুনে সুরেখার মনে হয় তার সেলিম অন্যদের মতো নয়। এরপর সলিম বলে, সবচেয়ে ভালো হবে আমরা আগে একে অন্যকে ভালোভাবে বুঝে নিই, তাই আমি চাই আমরা লিভ ইনে থাকি। এ কথা শুনে সুরেখার আইডিয়াটা বেশ পছন্দ হয়। সে সলিমকে বলে আজই সে বাড়িতে এ নিয়ে কথা বলবে। অন্যদিকে দেখা যায় রাজু নেহাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলেছে, কারণ কিছুদিন ধরে নেহাকে দেখতে পাত্রপক্ষ আসছে, আর নেহা চায় না রাজুর মতো একজন সাপোর্টিভ মানুষ তার হাতছাড়া হয়ে যাক। রাজু বলে, আমরা আগে বিয়ে করে নিই, তারপর বাড়িতে জানাবো, তখন তারা না চাইলেও মেনে নিতে বাধ্য হবে। এরপর রাজু আর নেহা একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। এদিকে সুরেখা বাড়িতে জানায় যে সে লিভ ইনে থাকবে,
এবং যার সঙ্গে সে ভালোবাসার সম্পর্কে আছে তার নাম সলিম। বাড়ির লোকেরা সুরেখাকে অনেক বোঝানোর চেষ্টা করে এগুলো তাদের ধর্মে মানানসই নয়, কিন্তু সুরেখা বলে, আমরা শিক্ষিত মানুষ, আমরা এসব মানি না, আর সলিম খুব আলাদা। তখন সুরেখার বাবা বলেন, একদিন এমনও আসবে যখন তোমার এই সলিমই তোমাকে ধর্ম পরিবর্তন করতে বলবে। কিন্তু সুরেখা জানায় সে সলিমকে পরিষ্কার বলে দিয়েছে সে ধর্মান্তরিত হবে না। তখন সুরেখার বাবা আরেকটি প্রশ্ন করেন, যদি তোমাদের সন্তান হয় তারা কোন ধর্ম অনুসরণ করবে? তখন সুরেখা বলে, বাচ্চারা যে কোনো ধর্ম অনুসরণ করুক, তারা যেন শুধু ভালো মানুষ হয়। আর এত দূরের কথা এখনই বা কেন ভাবছি? এরপর দেখা যায় দিব্যা রশিদের কথা মতো গ্ল্যামারাস রিল বানানো শুরু করে দেয়। তার আগের কয়েকটি রিল ছিল পুরোপুরি গ্ল্যামারাস, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে গ্ল্যামারাস রিলের প্রতি দিব্যার আগ্রহ আরও বেড়ে যায়। তবে বাড়ির লোকেরা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু দিব্যা কারোর কথা শুনছিল না। প্রায়ই বাড়িতে ঝগড়া হতে থাকত। দিব্যার মনে হতো তার পরিবার তাকে স্বাধীনতা দেয় না, এ কারণে সে খুব কষ্ট পেত। একদিন এমনও হয় যখন দিব্যার রিল বানাচ্ছিল, তখন তার বাড়ির লোকেরা তার ঘরের লাইট বন্ধ করে দেয়। এতে দিব্যা ভীষণ রেগে যায়। এদিকে নেহার বাড়িতে পাত্রপক্ষ আসে তাকে দেখতে, কিন্তু তারা জানে না যে নেহার তো আগেই বিয়ে হয়ে গেছে। এই বিষয়টি নেহার বাবা মাও জানতেন না। অবশেষে নেহা তার পরিবারকে জানায় যে সে বিয়ে করেছে। এটা শুনে তার বাবা মা ভীষণ কষ্ট পান। তারা বলেন এখন আর সে এই বাড়িতে থাকতে পারবে না, তাকে বাড়ি ছেড়ে যেতে হবে। অন্যদিকে সুরেখা আজ সলিমের সঙ্গে লিভিনে থাকতে যাচ্ছে। যাওয়ার আগে সে শেষবারের মতো বাড়ির সবার সঙ্গে দেখা করে। তার বাবা তাকে বোঝান, মা, যাই করো ভেবে চিন্তে করো, আর কখনো যদি আমাদের দরকার হয় অবশ্যই জানিও। এদিকে দিব্যা রশিদের সঙ্গে দেখা করে এবং জানায় বাড়ির লোকেরা তার ওপর অনেক অত্যাচার করছে, রিল বানাতে দিচ্ছে না। তখন রশিদ বলে, চলো তুমি আমার সঙ্গে চলে এসো, আমার সঙ্গে থাকলে তোমাকে পুরো স্বাধীনতা দেব, পূর্ণ সমর্থন করব, তুমি যে ধরনের রিল বানাতে চাও সব বানাতে পারবে, একদিন তুমি খুব বিখ্যাত হয়ে যাবে। এসব কথা শুনে দিব্যার মনে হয় রশিদই ঠিক বলছে। বাড়ির লোকেরা তাকে বুঝবে না, কিন্তু রশিদ তাকে বুঝছে। তাই মাত্র ১৬ বছর বয়সে দিব্যা রশিদের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এইভাবে নেহা, দিব্যা এবং সুরেখা তিনজনই নিজ নিজ বাড়ি ছেড়ে অন্য এক বাড়িতে চলে যায়, আর এখান থেকেই শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়, যা তারা স্বপ্নেও ভাবেনি। প্রথমে দেখা যায় দিব্যা যখন রশিদের বাড়িতে পৌঁছায় সে বুঝতে পারে বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা, কিন্তু তার মাথায় তখন শুধু রিল, স্বাধীনতা আর নিজের ইচ্ছে মতো কন্টেন্ট বানানোর স্বপ্ন ঘুরছিল। সে ভাবছিল এখন সে সব ধরনের রিল বানাতে পারবে, কিন্তু সে এটা ভাবেনি যে রশিদের বাড়ির পরিবেশকে সে কিভাবে মানিয়ে নেবে। অন্যদিকে নেহা রাজুর সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু সে একটি বড় সত্য জানে না। যাকে সে রাজু বলে চিনেছে তার আসল নাম রাজু নয়, তার নাম মোহাম্মদ ফাইজান। ফাইজান এই কথা আগে নেহাকে জানায়নি। যখন জানায় তখন নেহা ভীষণ রেগে যায় এবং তাকে চড়ও মারে। ফাইজান বলে, আমি যদি তোমাকে আমার আসল নাম বলতাম হয়তো তুমি আমার কথা বিশ্বাস করতে না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই এই পথ বেছে নিতে হয়েছে। কিন্তু নেহা শেষ পর্যন্ত একটাই কথা বলে, তুমি আমাকে প্রতারণা করেছ। ফাইজান বলে, এখন তোমার আর কোনো পথ নেই, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। এদিকে দিব্যা বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে রিল বানানো শুরু করে, কিন্তু রশিদের বাড়িতে অনেক মানুষ থাকে। তারা জানতে পারে দিব্যা রিল বানায়, তাই বাড়ির লোকজন রশিদকে বলে সে যেন দিব্যাকে এসব করতে নিষেধ করে। তবে এই মুহূর্তে রশিদ দিব্যাকে কিছুই বলে না, কারণ সে আগে দিব্যাকে ধর্ম পরিবর্তন করাতে চায়। তার ধারণা দিব্যা একবার কনভার্ট হয়ে গেলে তখন তাকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা সহজ হবে। অন্যদিকে দেখা যায় সলিম আর সুরেখা একসাথে একই বাড়িতে লিভিন অবস্থায় থাকতে শুরু করে। শুরুতে তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু সুরেখা সলিম সম্পর্কে কিছুই জানে না। সে কী কাজ করে, কার সাথে মেশে, এসব বিষয়ে তার কোনো ধারণা নেই। এদিকে নেহার ওপর অত্যাচার শুরু হয়ে যায়। নেহা যখনই ফাইজানকে প্রতারক বলে, ফাইজান তাকে মারধর করে এবং বলে, এখন তোমার আর কোনো অপশন নেই। যদি তুমি বাড়িতে গিয়ে বলো যে তুমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছ, তাহলে তোমার পরিবার কখনোই তোমাকে গ্রহণ করবে না। এখানে আরেকটি বিষয় জানা যায়, নেহাকে বিয়ে করার জন্য ফাইজান ৪ লাখ টাকা পেয়েছে। আসলে এই পুরো কাজের পেছনে রয়েছে একজন মৌলবি, যার একটি বড় দল আছে, এবং ফাইজানও সেই দলে কাজ করে। মৌলবি তাকে বলে রেখেছে যত বেশি হিন্দু মেয়েকে সে নিয়ে আসবে তত বেশি টাকা পাবে। এদিকে দিব্যা লক্ষ্য করে রশিদ ও তার পরিবার তাকে রিল বানাতে দিচ্ছে না। তখন সে রশিদকে জিজ্ঞেস করে কেন তাকে বাধা দেওয়া হচ্ছে। রশিদ বলে, আগে তোমাকে কনভার্ট হতে হবে,
কনভার্ট হয়ে গেলে তুমি সব ধরনের স্বাধীনতা পাবে, যা খুশি করতে পারবে। এসব কথা শুনে দিব্যার মনে হয় হয়তো কনভার্ট হওয়াই ভালো। শেষ পর্যন্ত সে রাজি হয়ে ধর্ম পরিবর্তন করে। নেহারও আর কোনো উপায় ছিল না, তাকেও কনভার্ট হতে হয়। এদিকে দিব্যার পরিবার জেনে যায় সে কোথায় আছে এবং কার সাথে আছে। তাই তারা রশিদের বিরুদ্ধে মামলা করে এবং যেহেতু দিব্যার বয়স মাত্র ১৬ বছর, তাই তারা পক্সো আইনে মামলা দায়ের করে। কিন্তু রশিদ ও তার লোকজন দিব্যার ভুয়া কাগজপত্র তৈরি করে দেখায় যে তার বয়স ১৮ বছর। অন্যদিকে দিব্যার পরিবারের কাছে তার আসল জন্ম সনদ ও নথি রয়েছে, যেখানে তার বয়স ১৬ বছরই উল্লেখ আছে। তবুও পুলিশ দিব্যার বাবা মায়ের কথা গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় নেহা ইতিমধ্যেই কনভার্ট হয়ে গেছে। এবার ফয়জান চায় তাদের বিয়ে মুসলিম রীতিতে আবার হোক, কারণ আগের বিয়েটা হিন্দু রীতিতে হয়েছিল। তাই তারা মুসলিম নিয়মে বিয়ে করে এবং সেখানে সেই মৌলবীও উপস্থিত থাকে, যার হয়ে ফয়জান কাজ করে। বিয়ের পর মৌলবী ফয়জানকে বলে তার স্ত্রীকে কয়েকদিনের জন্য এখানেই রেখে যেতে, আর ফয়জানের এতে কোনো আপত্তি থাকে না, কারণ সে সবসময়ই সেই মৌলবীর হয়ে কাজ করে এসেছে। এরপর নেহাকে মৌলবীর বাড়িতেই থাকতে বাধ্য করা হয়। সেখানে তার সঙ্গে ভয়াবহ ও অমানবিক আচরণ করা হয়, যা সে কল্পনাও করেনি। প্রায় ৪০ দিন তাকে সেই বাড়িতে আটকে রাখা হয়। এরপর নেহা ফয়জানের বাড়িতে ফিরে আসে। ফয়জান তখন তার মায়ের সাথে কথা বলছিল। সে জানায় নেহাকে এখানে আনার জন্য সে ৫ লাখ টাকা পেয়েছে, আর যদি কোনো ব্রাহ্মণ মেয়েকে আনতে পারে তাহলে ১২ লাখ টাকা পাওয়া যাবে। ফয়জানের মা জিজ্ঞেস করে, তাহলে এই মেয়েটার কি হবে? ফয়জান ঠান্ডা গলায় বলে, সবাই যেমনটা চায় তেমনটাই করা হোক, তবে আগে টাকা নেওয়া নিশ্চিত করতে হবে। নেহা ফয়জানের বাড়িতে এলেও তার অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রতিদিন কিছু লোক আসত এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যেত। নেহা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে আর এসব সহ্য করতে পারছিল না। বিয়ে নিয়ে তার জীবনের সব সিদ্ধান্তের জন্য সে নিজেকেই দোষ দিতে শুরু করে। চারপাশের সব কিছু তার কাছে অসহ্য লাগতে থাকে। আর ফয়জান তো তাকে প্রায়ই মারধর করত। অন্যদিকে দিব্যা ইতিমধ্যেই কনভার্ট হয়েছে এবং সে গর্ভবতীও। তার মনে হয়েছিল কনভার্ট হওয়ার পর সে সব স্বাধীনতা পাবে, তাই সে চুপচাপ ঘরে বসে রিল বানাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর রশিদ এসে তার ফোন বন্ধ করে দেয়। সে জানায় আজ থেকে এসব নাচ গান বন্ধ, কারণ তাদের মতে এটা নিষিদ্ধ। দিব্যা তখন মনে করিয়ে দেয় কনভার্ট হলে তাকে সব স্বাধীনতা দেওয়া হবে, এমনই তো বলা হয়েছিল। কিন্তু রশিদ হেসে বলে, যদি আগে সত্যিটা বলতাম তাহলে কি তুমি কনভার্ট হতে? এই কথা শুনে দিব্যা বুঝতে পারে তাকে প্রতারণা করা হয়েছে। রাগে সে রশিদকে চড় মারে। তখন রশিদও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এদিকে সেলিম ও সুরেখা নিজেদের মতো করে একসাথে থাকছিল। হঠাৎ একদিন সেলিমের বাড়িতে তার স্ত্রী ও সন্তান এসে হাজির হয়। এটা দেখে সুরেখা অবাক হয়ে সেলিমকে জিজ্ঞেস করে, এই নারী এখানে কেন? তখন সেলিমের স্ত্রী জানায় সে এখনও সাবেক স্ত্রী নয়, কারণ এখনও তাকে তালাক দেওয়া হয়নি। সব শুনে সেলিমকে আলাদা করে জিজ্ঞেস করে ব্যাপারটা কি। সেলিম জানায় মহারানা দেওয়ার মতো টাকা তার কাছে নেই, তাই সে এখনও তালাক দিতে পারেনি। কিছুদিন পর তার স্ত্রী চলে যাবে, এমনটাই সে আশ্বাস দেয়। এরপর সেলিমের স্ত্রীও তাদের সঙ্গেই থাকতে শুরু করে। কয়েক মাস কেটে যায় আর বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলেতে থাকে, যা সুরেখা বুঝতে পারছিল। একদিন সেলিম এসে বলে যদি সুরেখা তার সাথে থাকতে চায় তাহলে তাকে কনভার্ট হতে হবে। সুরেখা সোজা জানিয়ে দেয় আগে যেমন বলেছে এখনও বলছে সে কনভার্ট হবে না। এই কথা শুনে সেলিমের রাগ বাড়তে থাকে। সে বলে তোমাকে কনভার্ট হতেই হবে, না হলে তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। সুরেখা জবাব দেয় সেই মানুষটা কোথায় গেল যে নিজেকে সেকুলার বলতো, সমতার অধিকার নিয়ে কথা বলতো? সেলিম ঠান্ডা গলায় বলে সেই মানুষটা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমি নতুন সেলিম, আমি পুরো দেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানাতে চাই। এরপর সে সুরেখার সব স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে ঘরে আটকে রাখে। এভাবে কয়েক মাস কেটে যায়। এদিকে দিব্যা একটি সন্তানের জন্ম দেয়। কিন্তু সন্তানের জন্মের পরই রশিদ বাড়িতে আরেকজন নতুন স্ত্রী নিয়ে আসে। তারপর থেকে সে নতুন স্ত্রীর সঙ্গেই সময় কাটাতে থাকে এবং দিব্যার ওপর ভয়াবহ অত্যাচার চালায়। নতুন স্ত্রীকে সে বোঝায় যে দিব্যার চরিত্র নাকি খারাপ ছিল, তাই তাদের সম্পর্ক ভালো ছিল না। এমনকি সে এটাও বলে এই সন্তান তার নিজের কিনা সে নিয়েও সন্দেহ আছে। অন্যদিকে নেহার জীবন পুরোপুরি নরকে পরিণত হয়। সে না নিজেকে শেষ করতে পারে, না বাড়ি থেকে পালাতে পারে। তার কাছে কোনো ফোনও নেই যে পরিবারের সাথে যোগাযোগ করবে বা পুলিশের সাহায্য নেবে।
তার সঙ্গে যা ঘটছিল তা ছিল নির্মম অত্যাচার। সে বহুবার ফয়জানের কাছে কাকুতি মিনতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, বরং তার ওপর নির্যাতন দিন দিন বাড়তেই থাকে। এদিকে সুরেখার অবস্থাও ভয়াবহ হয়ে ওঠে। সালিমের স্ত্রী সহ আরও কয়েকজন নারী মিলে তার ওপর অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে তারা জোর করে তাকে এমন খাবার খাওয়ানোর চেষ্টা করে যা সে খেতে চাইছিল না। সুরেখা বারবার না বললেও তারা তার হাত পা চেপে ধরে জোরপূর্বক খাইয়ে দেয়। অন্যদিকে দিব্যার পরিবার ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল, কারণ কেউ তাদের সমর্থন করছিল না। তাই তারা নিজেদের লোকজনের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করে, যদি সবাই এক না হয় তাহলে এমন অত্যাচার চলতেই থাকবে। তারা বলে, যখন অন্যদের সঙ্গে কিছু ঘটে তখন সবাই একজোট হয়, কিন্তু নিজেদের ক্ষেত্রে আমরা এক হতে পারি না, আর এই বিভক্তির সুযোগই অপরাধীরা নিয়ে থাকে। আমি চাই আপনারা সবাই আমাদের সাথে পুলিশ স্টেশনে যান, তবেই তারা আমাদের কথা মানবে। কিন্তু দিব্যার পরিবারের সমর্থনে তখনও খুব কম মানুষই এগিয়ে এসেছিল। এদিকে দিব্যা রশিদের নতুন স্ত্রীর সাথে কথা বলে। তখন দিব্যা জানতে পারে সেই মেয়েটিও আগে একজন হিন্দু মেয়ে ছিল এবং তাকেও ধর্ম পরিবর্তন করানো হয়েছে। তখন দিব্যা তাকে বোঝায় এবং বলে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে, না হলে তার জীবনও এখানেই নষ্ট হয়ে যাবে। এরপর সেই নতুন মেয়েটিও দিব্যাকে সমর্থন করে এবং তাকে একটি মোবাইল দেয়। দিব্যা সেই মোবাইল দিয়ে তার বাবার সাথে কথা বলে। বাবা তাকে পরামর্শ দেন, যদি সে একটি ভিডিও বানিয়ে তাদের কাছে পাঠাতে পারে তাহলে তারা পরবর্তী ব্যবস্থা নিতে পারবে। দিব্যা তাই করে। সে একটি ভিডিও বানায়, কিন্তু ঠিক যখন সে ভিডিওটি পোস্ট করতে যাবে তখনই রশিদ সেখানে এসে যায় এবং দিব্যাকে ভিডিও পোস্ট করতে দেখে ফেলে। এরপর রশিদ দিব্যাকে নির্মমভাবে মারধর করে, এতটাই খারাপভাবে মারধর করে যে দিব্যার সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে নেহার উপরও অত্যাচার চলছিল, তবে একদিন নেহা পালানোর সুযোগ পায়, কারণ সেদিন দরজাটা খোলা রয়ে গিয়েছিল। নেহা ছাদের ঘরে থাকত। সে চুপচাপ বাইরে বেরিয়ে ছাদ থেকে লাফ দেয়। এদিকে সুরেখার উপরও অত্যাচার বাড়তে থাকে। তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, যেখানে তার কোনো স্বাধীনতা ছিল না। তাকে মারধরও করা হচ্ছিল। সুরেখা বুঝতে পারে সে এখান থেকে বেরোতে পারবে না, তাই সে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে সে একটি চিঠি লেখে। সেখানে সে তার মায়ের কথা উল্লেখ করে এবং জানায় যে সে জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেগুলো খুবই ভুল ছিল। পরিবারের কথা না শুনে সে বড় ভুল করেছে। চিঠিতে সে আরও লেখে, যখন তার লাশ পাওয়া যাবে তখন যেন তার শেষকৃত্য হিন্দু রীতিরেওয়াজ অনুযায়ী করা হয়, এবং যদি সে আবার জন্ম নেয় তবে সে আবার হিন্দু ধর্মেই জন্ম নিতে চায়। এরপর সুরেখা নিজের সব চুল কেটে ফেলে এবং ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে রশিদ দিব্যাকে হত্যা করার পর তার লাশ গোপনে সরানোর পরিকল্পনা করে। সরাসরি লাশ নিয়ে গেলে ধরা পড়ার আশঙ্কা ছিল, তাই রশিদ একটি পরিকল্পনা করে। সে দিব্যার হাত পা কেটে ফেলে। এরপর রশিদের পুরো পরিবার মিলে লাশটি জঙ্গলে নিয়ে গিয়ে একটি জায়গায় কবর দেয়। কিন্তু শেষ পর্যন্ত রশিদ ও তার পরিবারের সদস্যরা ধরা পড়ে যায়, কারণ ভোরবেলা একজন ব্যক্তি জগিং করতে গিয়ে পুরো ঘটনাটি দেখে ফেলে। নেহা সেখান থেকে বেরিয়ে সরাসরি পুলিশ স্টেশনে যায় এবং তার উপর হওয়া সব অত্যাচারের কথা পুলিশকে জানায়। এরপর পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করে। দিব্যার পরিবারও জানতে পারে যে দিব্যা আর এই পৃথিবীতে নেই। ঘটনাগুলো ছড়িয়ে পড়লে সবাই একজোট হতে শুরু করে। এরপর একে একে সবাইকে গ্রেফতার করা হয়, লকআপে ভরা হয় এবং কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। যাদের মধ্যে দিব্যা এবং সুরেখা বাঁচতে পারেনি, কিন্তু নেহা বেঁচে গিয়েছিল। ভালোবাসা, বিশ্বাস এবং আবেগ এগুলো মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে, আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। যদি এগুলো না বুঝে, প্রশ্ন না করে কারোর হাতে তুলে দেওয়া হয় তাহলে জীবনে হতাশাই আসতে পারে। আজকের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা। এই গল্প আমাদের বলে না কে সঠিক আর কে ভুল, বরং এটি সতর্ক করে কোনো মতাদর্শ গ্রহণের আগে তাকে বোঝা জরুরি, যাচাই করা জরুরি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের পরিচয় অটুট রাখা জরুরি। কারণ সময় থাকতে যদি আমরা আমাদের আশেপাশের পরিবর্তনগুলো বুঝতে পারি তাহলে হয়তো অনেক জীবন ভুল পথে যাওয়া থেকে বাঁচানো সম্ভব। মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় বিপদ বিশ্বাসের রূপ নিয়ে ভেতরে প্রবেশ করে।